এবং যুদ্ধটা এই বিজয়ের মাস থেকেই শুরু হবে, এটা আমি নিশ্চিত, এইটুকু বলতে পারি। তৃণমূলের নেতাকর্মীরা, বাংলাদেশের সাধারণ মানুষ এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং এই বিজয়ের মাসেই রুখে দাঁড়াবে। আরেকটা হচ্ছে ইউনূস সরকারের সর্বোচ্চ চেষ্টা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেয়া। কারণ এককভাবে আওয়ামী লীগ যদি এখনো বাংলাদেশে ইলেকশন করে, তাহলে আবার কিন্তু 2009-এর 6ই জানুয়ারির মতো ল্যান্ডস্লাইড ভিক্টরি আসবে। কিন্তু বর্তমান সরকারের সর্বোচ্চ চেষ্টা বাংলাদেশ আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে একটি মানে ফ্যাসিস্ট সরকার হিসেবে প্রতিষ্ঠা করার যে সর্বোচ্চ চেষ্টা, তার ক্ষেত্রে অন্যতম হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের যে নতুন করে তদন্ত কমিটি রিপোর্ট প্রদর্শন করা হলো, সেটা একটা। আরেকটা হচ্ছে বঙ্গবন্ধুর পরিবারের পূর্বাচলের প্লট নিয়ে যে রায় প্রকাশ করা হলো, হাস্যস্কর রায়। এই সবগুলো মিলিয়ে মূল টার্গেট হচ্ছে এই পরিবারের কোন সদস্য যাতে বাংলাদেশে কোনো ইলেকশনে অংশগ্রহণ করতে না পারে। এই মানে অনেকগুলো বিষয় আছে। এরপরে আবার বাংলাদেশের অভ্যন্তরে যেহেতু আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে প্রাচীন সংগঠন, সবচেয়ে সুসংগঠিত সংগঠন, এবং একেবারে গ্রাম পর্যায় থেকে নগর পর্যায় পর্যন্ত, প্লাস আন্তর্জাতিকভাবে পৃথিবীর প্রত্যেকটা দেশে আওয়ামী লীগের যে শাখা আছে, যেই সকল অংশ আওয়ামী লীগের যে সকল অংশ, অর্থাৎ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন সহ আওয়ামী লীগের যে প্রবাসী শাখাগুলো, প্লাস দেশের অভ্যন্তরে তৃণমূল আওয়ামী লীগ, এই যে শক্তিটা, এই শক্তিটাকে তারা ফেস করার জন্য আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের উপর নির্ভরতা, এটা হচ্ছে একটা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যা ইউনূস সরকার তৈরি করতে চায়। আর এর বাইরে পাশাপাশি আন্তর্জাতিক একটা চাপ তৈরি হয়েছে। তো এইখানে ইউনূস সরকার, অবৈধ ইউনূস সরকার কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে রাজি না, এটি একটি প্রক্রিয়া। আর তার বিপরীতে আন্তর্জাতিক চাপ যেহেতু আছে, সুতরাং তারা বারবারই বিভিন্ন ঘটনাকে নাটক সাজিয়ে বারবার সামনে এসে ওই আন্তর্জাতিক চাপগুলোকে নিউট্রালাইজ করার চেষ্টা করছে। তো এই জায়গাটাতেই বর্তমানে বাংলাদেশকে নিয়ে যে রাজনৈতিক দ্বন্দ্ব আছে, যে দ্বন্দ্বগুলো আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের কাছে প্রমাণিত হচ্ছে, সেই জায়গাগুলোকে তারা আসলে আওয়ামী লীগকে একটি ফ্যাসিস্ট সংগঠন হিসেবে আখ্যা দেয়া এবং 16 বছরে যত কিছু জামাত বিএনপি সরকারের যে কার্যক্রম দেশকে জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, সেই সকল দায় আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়ে আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে একটি ভিলেন বানানোর প্রক্রিয়া, এটাই হচ্ছে বর্তমান সরকারের অবস্থান। এই পুরো বিষয়টা নিয়ে আমার মনে হয় যে একটা সামগ্রিক আলোচনা হতে পারে, যেখানে কমলনাথ মহাসচিবের একটা বক্তব্য আমরা পেয়েছি কয়েকদিন আগে, প্লাস হচ্ছে দোহা বৈঠককে আপনি চাপ হিসেবে দেখেন? দোহা বৈঠক তো নিশ্চিতভাবেই চাপ, কারণ দোহা বৈঠকটি খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে তার কয়েকদিন আগে যে কি বলে আপনার উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যে ভারতে গিয়েছিল কলম্বো ইস্যুতে মিটিং করবার জন্য, সেখানে ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞ অজিত দোভালের সঙ্গে তার মিটিং হয়েছে এবং সেই মিটিংটি ফলপ্রসূ হয়নি। কারণ খলিলুর রহমানকে তারা যে বিষয়গুলোই সামনে আনবার চেষ্টা করেছে, খলিলুর রহমান ঘুরে ফিরে আওয়ামী লীগকে বাংলাদেশে কোনোভাবেই আর রাজনীতি করতে দেওয়া হবে না, এরকম একটি জায়গাতে তারা অবস্থান করে। আবার সামনে নির্বাচন, তারা আওয়ামী লীগকে ছাড়া করতে চায়। এই পরিস্থিতিতে দোহাতে কিন্তু যে মিটিংটা হয়েছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র উপস্থিত ছিল, ভারত উপস্থিত ছিল, বাংলাদেশের খলিলুর রহমানকেও সেখানে ডাকা হয়েছে। সেখানে খুব 3টি স্পেসিফিক বিষয় উঠে এসেছিল। তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশে একটি ইনক্লুসিভ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়, রাজনৈতিক নিষেধাজ্ঞা বাতিল করতে হবে এবং
একটি নিরপেক্ষ নির্বাচনকালীন প্রশাসনের রোডম্যাপ দরকার। অর্থাৎ বাংলাদেশে নির্বাচন হাইকোর্ট থেকে যখনই তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি পুনরায় বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াতে স্থাপিত হলো, যেটি সংসদে বাতিল হয়েছিল, তাহলে সেটি যখন পুনঃপ্রতিষ্ঠিত হলো, নির্বাচন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। এবং সেই সময়টা কিন্তু অলরেডি এই ইন্টারিম সরকার 17 মাস পার করে দিয়েছে। কারণ একটি সরকার যদি পদত্যাগ করে সরকার প্রধান, সেই সরকার যদি না থাকে তাহলে 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হওয়ার কথা। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা প্রতিষ্ঠিত হয়নি, কারণ তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটি সেটি সংবিধানে ছিল না। কিন্তু হাইকোর্টের রায়ের পরে এটি কিন্তু এখন বাধ্যতামূলক হয়ে গেল। সুতরাং এই সরকারের অধীনে যে কোনো নির্বাচন সম্ভব নয়, যেটি বিএনপিও দাবি করে আসছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে নিরপেক্ষ নির্বাচনের জন্য অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার দরকার। এটি ছিল দোহার বৈঠকের চাপ। কিন্তু দেখেন, ওখান থেকে ফিরে এসেই বিডিআর এর হত্যাকাণ্ডের রায় দিল। সেখান থেকে ফিরে এসেই বঙ্গবন্ধুর পরিবারের এখন পর্যন্ত সকলকে সাজা দিয়ে দেওয়া হলো যে যদি আওয়ামী লীগকে সহ ইনক্লুসিভ নির্বাচন করতে হয়, তাহলে বঙ্গবন্ধুর পরিবারের যাতে কেউ রাজনীতি না করতে পারে, নির্বাচন না করতে পারে। প্লাস বর্তমান কেন্দ্রীয় কমিটির যারা আছে তাদেরকেও কিন্তু ধারাবাহিকভাবে বিচারের গতিটা এমন ভাবে আগাচ্ছে যে যদি নির্বাচন করে এবং সেক্ষেত্রে আওয়ামী লীগকে যদি ইনক্লুড করতে হয়, তাহলে আওয়ামী লীগের মেরুদণ্ডটা ভেঙে দিয়ে তাকে নির্বাচনে আনবে, যাতে নির্বাচনে আওয়ামী লীগ ভালো ফলাফল না করতে পারে। এটি হচ্ছে বর্তমান। তারেক রহমানের বিরুদ্ধে অনেক মামলা ছিল, কোনো মামলা এখন আর নাই। ইউনূসের বিরুদ্ধে রায় ছিল, সেই রায়ও আর নাই। না, এখানে কিন্তু ওদের রায় নাই, কিন্তু অদ্ভুত রকম ভাবে দেখেন বিএনপিরও কিন্তু জিয়া পরিবারে যাতে নির্বাচন করতে না পারে, এটি কিন্তু একটি প্রক্রিয়া তাদের রয়েছে। যেমন খালেদা জিয়া এখন যে পরিমাণ অসুস্থ, তাতে বিএনপি তাদের বিজয় দিবসের সকল কর্মসূচি বাতিল করেছে। তারা রাজনৈতিক কোনো কর্মসূচি দিচ্ছে না। তাদের নেতারা শুধুমাত্র খালেদা জিয়ার সুস্থতা কামনা করছে এবং সে ব্যাপারেই কিন্তু মাঠে আছে। পাশাপাশি জামাতে ইসলামী কিন্তু নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ার যে ঘোষণা দিয়েছে ডক্টর ইউনূস, তাকে ডিফাই করে তারা অবিলম্বে গণভোট চায় এবং পিআর পদ্ধতিতে তারা নির্বাচন চায়। কারণটা হচ্ছে যে জনগণের যে পরিমাণ ভোটের পার্সেন্টেজ জামাতের আছে, তাতে একটি আসনও জামাতে ইসলামী পাবে না। একদম যদি এই 54 বছরের ইতিহাস আমরা ঘাঁটি, তাহলে দেখা যায় যে সর্বোচ্চ 3টি আসনে তারা কিন্তু জিতেছে দাঁড়িপাল্লা মার্কা দিয়ে। ধানের শীষ পাওয়ার পরে, ধানের শীষে যখন তারা নির্বাচন করেছিল, তারা কয়েকটি সিট পেয়েছিল। সুতরাং এই সরকার যেহেতু জামাত ব্যাক সরকার, এই সরকার যেহেতু ইসলামী জঙ্গি গোষ্ঠীদের সমর্থনে গঠিত হওয়া সরকার, এবং ইসলামী জঙ্গি সংগঠনগুলোকে যেই রাষ্ট্র সমর্থন করে, যেই রাষ্ট্র তাদেরকে প্রতিপালন করে, পাকিস্তান সমর্থিত সরকার, তারা যে কোনো ভাবেই হোক না কেন নির্বাচনকে তারা হতে দিবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা, বিএনপিকে নির্বাচনে আসতে দিলেও তার মেরুদণ্ড ভেঙে দিয়ে নির্বাচন করা, যাতে জামাতে ইসলামী এবং ইসলামী সংগঠনগুলো ক্ষমতায় আসতে পারে। এবং এই ক্ষেত্রে তারেক রহমান তো আসাটা অনিশ্চিত এখন। তারেক রহমান আবার ইলেকশনের তফসিলের আগে আসতে হবে। তফসিলের আগে আসলে যদি ভোটার না হন, তফসিলের পরে এসব ভোটার ইলেকশন করতে পারবেন না। দেখেন, তারেক জিয়ার কিন্তু এই মানে যখন এই সরকার জানে যে তারেক জিয়া এমনিতেও আসতে পারবে না,
তার আসার সম্ভাবনা, মানে তার যে অবস্থান ইয়েতে লন্ডনে, সে অবস্থানের কারণে সে ভারতের মানে আমেরিকার সরি বাংলাদেশের ট্রাভেল পাস নিয়ে যে সে আসতে পারবে না সেটা কিন্তু জানে। কারণ হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্লু নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছে তারেক লন্ডনে, যেখানে সে ডিক্লেয়ার করেছে সে ব্রিটিশ সিটিজেন, এবং সেখানে ফাইন্যান্সের সোর্স, আপনার ইংল্যান্ডে এই ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে কাজ করে বা বহির্বিশ্বে কিভাবে কাজ করে সেটা কিন্তু আমরা সবাই জানি। এখানে ডিক্লারেশন দিতে হয়, এবং সেই ডিক্লারেশনে তারেক জিয়া হচ্ছে ব্রিটিশ নাগরিক। এখন তারেক জিয়া যখন ব্রিটিশ নাগরিক, আবার সে বাংলাদেশের ট্রাভেল পাস নিয়ে যদি বাংলাদেশে আসে, তাহলে তাকে কিন্তু ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করতে হবে। ট্রাভেল পাস তাকে দেওয়া হয় যার কোনো রাষ্ট্র নাই, যার কোনো আইডেন্টিটি নেই, আইডেন্টিটি নেই। এখন দেখেন অ্যাসাইলামের একটি শর্তই হচ্ছে যে যেই দেশে আপনার যাওয়া নিরাপদ নয়, অর্থাৎ আপনি আপনার দেশে যেতে পারছেন না, আপনাকে ওরা অ্যাসাইলাম দিবে, এবং অ্যাসাইলামের শর্ত হচ্ছে ওই দেশে আপনি যাবেন না। এখন তারেক জিয়া এসে তাহলে প্রথমত আসতে পারছে না, তারপরে আসেও যদি তাহলে ব্রিটিশ নাগরিকত্ব হারাবে। আবার যদি ব্রিটিশ নাগরিকত্ব রাখে এবং বাংলাদেশে আসে ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে, তাহলে সে নির্বাচন করতে পারছে না। এই ত্রিমুখী জটিলতায় আছে বলে সরকার কি করে, যে কোনো একটা ইস্যুতে তারা তাদের অবস্থানটাকে পরিষ্কার রাখার চেষ্টা করে। যেমন তারেক জিয়া আসতে পারবে না তারা জানে, কিন্তু তারেক জিয়াকে ট্রাভেল পাস দেওয়া হবে, এটা পররাষ্ট্র উপদেষ্টা বলল। কিন্তু মূল বিষয়টা হচ্ছে তারেক জিয়া আসতে পারছে না, খালেদা জিয়া মৃত্যু শয্যায়। একজন মানুষ হিসেবে কারো মৃত্যু আমরা কামনা করি না, আমরা চাই যে সে সুস্থ হয়ে উঠুক, ফিরে আসুক, তার সুস্থতা কামনা করি। রাজনৈতিক ভাবে তাদের সঙ্গে আমাদের যে বিরোধ আছে সেটা রাজনীতির মাঠেই বোঝাপড়া হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই সরকার জিয়াউর রহমানের পরিবারকে নির্বাচন করতে দিবে না, আর বঙ্গবন্ধু পরিবারের কাউকে নির্বাচন করতে দিবে না। তাহলে দুটো রাজনৈতিক দলেরই মেরুদণ্ড কিন্তু দুটো পরিবার, এটা আমরা জানি। বাংলাদেশ আওয়ামী লীগ যে কোনো ফরম্যাটেই ফিরে আসুক না কেন, যতদিন পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে আছেন তিনি দলের প্রধান, এবং তাকে ছাড়া দলের তৃণমূলের নেতা কর্মীরা আর কাউকে আওয়ামী লীগের নেতা কিন্তু মানবে না। আওয়ামী লীগের দ্বিতীয় সারি তৃতীয় সারির নেতৃত্বে পরিবর্তন সময়ের দাবি। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এই রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াতেই নির্বাচিত হয়, নেতৃত্ব নির্বাচিত হয়। সুতরাং বাংলাদেশের মাটিতে এখন যেহেতু সেই সংগঠনগুলো নিষিদ্ধ, তাহলে সেই সংগঠনগুলোর কিন্তু সম্মেলন করে নেতৃত্ব নির্বাচনের কোনো প্রক্রিয়া নাই। এই সকল আওয়ামী লীগকে ব্যান করা, বঙ্গবন্ধু পরিবারকে নির্বাচনে আসতে না দেওয়ার সকল প্রক্রিয়া করে রাখা এবং রায় দেয়া, পাশাপাশি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জেলে ভরে রাখা। আর বিএনপির এই সরকারের কিন্তু বিএনপি কে দুর্বল করার জন্য আর কোনো কিছুরই দরকার পড়ছে না। 300 আসনে তারা তাদের 300 আসনের ভেতরে 237টা আসনে তারা নমিনেশন ডিক্লেয়ার করেছে, এবং এখন পর্যন্ত প্রায় 200 আসনে প্রতিদ্বন্দ্বী কর্মীদের ভেতরে মারামারি হয়েছে, হত্যাকাণ্ডও ঘটেছে। পাশাপাশি জামাত কিন্তু একটা সুসংগঠিত রাজনৈতিক দল, তাদের যেহেতু ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল, তারা যাকেই নেতা দিবে তাকেই নেতা মানবে তাদের নেতা কর্মীরা। আর এই যে ভোট দিতে যেতে যাবে না আওয়ামী লীগের নেতা কর্মীরা, শেখ হাসিনা স্পষ্ট করে বলেছে যদি আওয়ামী লীগ নির্বাচন না করতে পারে তাদের নেতা কর্মীরা ভোট দিবে না। তাহলে বাংলাদেশের 40% মানুষ কিন্তু ভোট দিবে না। যদিও এখন সর্বশেষ বিবিসির জরিপে নৌকার পক্ষে জনমত হচ্ছে 57%। আমরা ধরে নিলাম আওয়ামী লীগের নেতা কর্মী হচ্ছে 44% বাংলাদেশের টোটাল ভোটারের, তো সেই 40% ভোট দিতে যাবে না। বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আছে,
এই ফাঁকে জামাত যেভাবে 4টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জিতে নিল, অর্থাৎ আওয়ামী লীগের ভোটার কারা তারা জানে, তারা সেই ভোটগুলো জাল ভোট আকারে দিয়ে দিবে, এবং এই নির্বাচন এই সরকারের অধীনে ফেয়ার হওয়ার কোনো সম্ভাবনাই নেই। লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝায় তা তো নাই, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে। বিএনপির তারেক জিয়া পরিবারকে আসতে দিচ্ছে না, আওয়ামী লীগের বঙ্গবন্ধুর পরিবারকে আসতে দিচ্ছে না। লেভেল প্লেইং ফিল্ড যেমন নাই, ঠিক তেমনি ভাবে একটি ফেয়ার নির্বাচন হওয়ারও সম্ভাবনা নাই। এবং আমরা আমরা একটা জিনিস খেয়াল করছেন, সাম্প্রতিক কাল গত 1-1.5 মাসে বা এই সরকারের প্রবণতা হচ্ছে একটার পর একটা ইস্যু আনতেছে, ইস্যুগুলা হারিয়ে যাচ্ছে। যেমন সর্বশেষ শেখ হাসিনা, তারপরে আসাদুজ্জামান কামাল, এদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে কথা বললো আমরা এই আনবো সেই আনবো, এইভাবে এই করবো সেই করবো। পরে স্বয়ং প্রেস সচিব বললেন শেখ হাসিনার জন্য তো অনেক আন্তর্জাতিক শক্তি জড়িত, এখন অন্তত আসাদুজ্জামান কামালের নিয়ে আসার মাধ্যমে তারা একটা প্রক্রিয়া শুরু করবেন। সেটা তখনই কিন্তু আপনার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে এসছে, যেটা 600 কোটি টাকার ডিল, এটা লবিজ ফার্মের মাধ্যমে, সেটাও ব্যর্থ হয়েছে। এই বিষয়টা একটু বলেন তো আমাদেরকে। এটা হচ্ছে যে গোপনে লন্ডন বেসড একটা আইনি প্রতিষ্ঠানকে তারা 600 কোটি টাকা দিয়ে নিয়োগ দিয়েছিল, যাতে শেখ হাসিনা এবং যারা সাজাপ্রাপ্ত হবে তাদেরকে নিয়ে আসার ব্যাপারে। কারণ ভারত এবং বাংলাদেশের ভেতরে এক্সট্রাডিশন চুক্তি আছে, কিন্তু এক্সট্রাডিশন চুক্তি হচ্ছে বন্দি বিনিময় চুক্তি। এখন কেউ তারা বন্দি না। যেমন বাংলাদেশ থেকে অনুপ চেটিয়াকে দেয়া হয়েছিল, অনুপ চেটিয়া তো বন্দি ছিল বাংলাদেশের কারাগারে। ঠিক একইভাবে কিন্তু বঙ্গবন্ধুর খুনিকে কিন্তু ত্রিপুরা থেকে গ্রেপ্তার করে কিন্তু ইন্টারপোল, ভারত কিন্তু তাকে ফেরত দেয়নি। কারণ হচ্ছে যে পৃথিবীর কোন দেশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত দিতে বাধ্য না। বন্দি বিনিময় চুক্তির অধীনে যেভাবে ফেরত আনা উচিত, এখানে 3টা পয়েন্ট কিন্তু আছে। রাজনৈতিক অভিযোগে ভারত কাউকে ফেরত দিতে বাধ্য নয়, মৃত্যুদণ্ড থাকলে ভারত আরো বেশি সতর্ক, এবং ফলাফল হচ্ছে যে এই মানে লবিস্ট যে তারা নিয়োগ দিল তারা আসলে কোনো কাজ করতে পারবে না। এটা কিন্তু তারা এই সরকারকে জানিয়েও দিয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই 600 কোটি টাকার যে চুক্তি তারা করেছিল, সেটি কিন্তু জামাতি একজন বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবীর প্রতিষ্ঠানের সঙ্গে লন্ডনে এসে বিশাল অফিস করে বসে আছে জামাতের টাকায়। এটা হচ্ছে প্রথম অধ্যায় গেল। আরেকটা হচ্ছে যে একদমই মানে কি বলবো, ডাস্টবিন শফিক আমরা যাকে বলি, প্রেস সচিব, সে প্রথমে যেটা বলছে যে ভারত থেকে আসামিদের প্রত্যাবর্তন শুরু হবে কামালকে দিয়েই, কারণ শেখ হাসিনাকে তারা আনতে পারবে না, এটা তো বুঝে গেছে। এখন এই ব্যাপারটাও কিন্তু উপদেষ্টারা অস্বীকার করেছে। সুতরাং এইটি পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এটা কামালের লোকেশনটাই আমরা জানি না। হ্যাঁ, এটাই তো বাস্তবতা। এই ব্যাপারে কোনো তথ্য তার কাছে নাই। এখন এই যে তারা ভারতের এক্সট্রাডিশন, এই সরকার আসলে কোনো কিছুই করতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগের এই যে তৃণমূল পর্যন্ত যে সংগঠন, এই সংগঠনকে নিষেধাজ্ঞা দিয়ে কোনো শক্তি নাই পৃথিবীতে যে আওয়ামী লীগকে দমিয়ে রাখে। আর বিএনপির ক্ষেত্রেও এটা সত্য যে বাংলাদেশে আরো 2টা ব্যাপার মনে হয়। 1 নম্বর হচ্ছে বিডিআর এর কমিশন রিপোর্টের মাধ্যমে তারা ইন্ডিয়াকে কানেক্ট করলো এখানে। এখন দেখেন এখানে ইন্ডিয়াকে কেন তারা কানেক্ট করলো, কারণ বাংলাদেশের রাজনীতিতে 2টি ভাগে সবসময় বিভক্ত। একটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগ। একটা হচ্ছে 47 থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলাদেশের একটা বৃহৎ জনগোষ্ঠী ভারত বিদ্বেষী।
এই ভারত বিদ্বেষীরা মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়ে মুসলিম লীগ করত, ক্ষুদ্র বাম সংগঠন করত, জামাতে ইসলামী করত। এরাই কিন্তু ৭১-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং মুক্তিযুদ্ধের পরে যতগুলো রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল এই বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী এবং ভারত বিদ্বেষীদের দিয়ে এই সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং জনমনে এক ধরনের যেহেতু ভারত অনেক বড় দেশ, আমাদের প্রতিবেশী দেশ, ভারতের কোনো কিছু ছাড়াই আমাদের চলে না। ভারত যদি একদিনের জন্য পেঁয়াজ বন্ধ করে, বাংলাদেশে পেঁয়াজের কেজি হবে ১,০০০ টাকা কেজি। ভারত থেকে চাল কিনবে, কিন্তু সেই চাল যেহেতু ভারত কোন ধরনের বাণিজ্য করছে না, সেই চাল কিন্তু হচ্ছে সিঙ্গাপুর থেকে। ভারতের চাল, ডাল, তেল, নুন, পেঁয়াজ এগুলো না হলে বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে। সুতরাং বাংলাদেশের মানুষ মনে করে যে আমরা এই যে না খেয়ে থাকার যে প্রক্রিয়াগুলো যখনই ঘটে তখন আসলে এটা ভারত ইন্টেনশনালি ঘটায়। আপনি অদ্ভুতভাবে একটা যুক্তি শুনেছিলেন না, যে ফারাক্কা বাঁধের বিপরীতে এই পাশেও বাদ দিয়ে দেওয়া হবে ২০২৪-এর বন্যার সময়। তো এইটা হচ্ছে ভারত বিদ্বেষী মনোভাব। এইখানে ভারত আবার আন্তর্জাতিকভাবে চাপ দিচ্ছে যে বাংলাদেশের ভেতরে যে ইসলামী জঙ্গিরা আছে তাদেরকে দমন করতে হবে, কারণ দিল্লি অ্যাটাকের সঙ্গে বাংলাদেশি জঙ্গিদের কিন্তু সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে। আবার আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ব্যাপারেও ভারত চাপ দিচ্ছে। শুধু আওয়ামী লীগকে না, আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ১৪ দলের যাদেরকে নির্বাচনে আসতে দিবে না বলছিল, তাদেরকে নির্বাচনে আসতে দিবে, চাপ দিচ্ছে। এই কারণে কিন্তু বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের নামটা তারা জড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। এখন দেখেন, যদি ওই বিচারিক প্রক্রিয়া এবং ওই সময়ে যে তদন্ত হয়েছিল সেই তদন্ত যদি ভুল হয় আর এই তদন্ত যদি সঠিক হয়, একটা তো সত্য, ওই সময়ের তদন্ত সঠিক এবং বিচার প্রক্রিয়া সঠিক ছিল, অথবা এই তদন্ত সঠিক। তাহলে এই তদন্ত যদি সঠিক হয়, এই সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তো কোয়ার্টার মাস্টার জেনারেল কিরণজি ছিলেন এবং তিনি ওই তদন্ত কমিটির প্রধান ছিলেন। ২০০৮-এর যে ঘটনা, ২৫শে ফেব্রুয়ারির যে ঘটনা, তাহলে তাকে বিচারের আওতায় আনতে হবে। যে বিচারপতি রায় দিয়েছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। বিডিআরদের জন্য যে কোর্ট গঠন করা হয়েছিল, ওখানে স্পেশাল ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালে তাদের বিচার হয়েছিল, সেই ট্রাইব্যুনাল অবৈধ হবে। আবার ওই ট্রাইব্যুনালের মাধ্যমে কিন্তু ৫ আগস্টের পরে জেলখানায় থাকা বিডিআর সদস্যদেরকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। এবং সেনাপ্রধান এক পর্যায়ে যখন থ্রেট করে বলেছে এনাফ ইজ এনাফ, আমরা আমাদের সোলজারদেরকে হারিয়েছি, তাহলে ওই সকল কিছুকে রিমেইন করা হয় এই ইয়ের মাধ্যমে, বর্তমান তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে। সুতরাং এই তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে তাপস সহ এদেরকে, আওয়ামী লীগ নেতাদেরকে জড়িত করা এবং ভারতের সংশ্লিষ্টতা, এই পুরোটা আসলে একটা ভারত বিদ্বেষী যে রাজনৈতিক প্রক্রিয়াটা বাংলাদেশের সকল সময় বিদ্যমান ছিল তারই একটি একদমই মানে সর্বোচ্চ অগণতান্ত্রিক, সর্বোচ্চ অ্যাটাকিং একটা প্রসেস। যে প্রসেসটা আসলে ভারত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তাদের সংশ্লিষ্টতার কথা যখন বলে তখন কিন্তু ভারতকে তারা আহ্বান করে যে আসো আমরা যুদ্ধ করি। কারণ তারা কোনোভাবেই যেহেতু নির্বাচন করতে পারবে না এবং ভারত পাকিস্তান যুদ্ধ কিন্তু চলমান, অপারেশন সিন্দুর কিন্তু শেষ হয়নি, ওটি স্থগিত রয়েছে। সুতরাং এই ভারতের পাকিস্তানের সঙ্গে চলমান যুদ্ধ আবার বাংলাদেশের মাটিটা পাকিস্তানিদের দখলে নিয়ে বাংলাদেশের মাটিতেও যদি এখন ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হয়, তাহলে সেই যুদ্ধটাও কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধই হবে। কারণ ১৯৭১-এর মুক্তিযুদ্ধের প্রতিশোধ নেবার জন্যই কিন্তু এই ৫৪ বছর ধরে কাজ করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই, পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলো এবং
জামাতে ইসলামী সহ ইসলামী দলগুলো এই রাজনৈতিক প্রক্রিয়ায় তারা যুক্ত হয়েছে এবং তারা পাকিস্তানের পূর্ণ সমর্থনে বর্তমান সরকার তারা পরিচালনা করছে। সুতরাং তাদের একমাত্র ন্যারেটিভ হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ, একমাত্র ন্যারেটিভ হচ্ছে ভারত বিদ্বেষ। আর একটা বিষয় আপনি খেয়াল করেন, টিউলিপের রায়ের আগে শেরি ব্লেয়ার সহ খুব নামকরা কয়েকজন ব্রিটিশ আইনজীবী এই প্রক্রিয়াটা নিন্দা করেছেন। এখন রায়টা দেওয়ার পরে বাংলাদেশ কোনো মিডিয়াতে হেডিং করা হয়েছে, এই প্রথম একজন ব্রিটিশ এমপির বিরুদ্ধে সাজা। এটা ব্রিটেনের সাথে বাংলাদেশের সম্পর্কে কি কোনো টাচ করতে পারে বিষয়টা? আপনি কি বলে ইউনূস যখন লন্ডনে গেল, ব্রিটিশ প্রধানমন্ত্রী কি ইয়ের সঙ্গে দেখা করেছিল, ইউনূসের সঙ্গে? এখন পর্যন্ত ইংল্যান্ডকে কোন ধরনের কোন সহযোগিতা করতে দেখেছেন ইউনূস সরকারকে? ইউনূস সরকার টিকে আছে ভারত বিদ্বেষী পাকিস্তান এবং মার্কিনী বাণিজ্যিক স্বার্থের আদায়ের কারণে, ইউনূস সরকারের প্রতি মার্কিন সরকারের সমর্থনের কারণে। কিন্তু এখানে পল কাপুর এবং তুলসী গ্যাবার্ডের নিয়োগ পাওয়ার পরপরই এই রাজনৈতিক ইকুয়েশনটা কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। এখন আমেরিকা তারা তাদের যা যা প্রয়োজন ছিল, তাদের করিডোর প্রয়োজন ছিল, তারা সেটা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং জাতিসংঘের মানবাধিকার অংশের একটি অফিস বাংলাদেশে তারা প্রতিষ্ঠা করে ফেলেছে। আর হচ্ছে আপনার বন্দর তারা নিয়ে নিয়েছে। সুতরাং ভারতের আমেরিকার যা যা প্রয়োজন ছিল বাণিজ্যের জন্য তা তারা নিয়ে নিয়েছে এবং নেয়ার পরে তুলসী গ্যাবার্ডের যেদিন এই ঘোষণাটা দেয়, আপনার অনুষ্ঠানেই কিন্তু প্রথম আমি আপনাকে এই খবরটা দিয়েছিলাম, বাংলাদেশের মানুষের জন্য খবরটা জানিয়েছিলাম। তুলসী গ্যাবার্ড কিন্তু স্পষ্ট করে বলেছে যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে একটি দেশের রেজিম চেঞ্জের পলিটিক্স থেকে আমেরিকা সরে আসলো। কারণ এই রেজিম চেঞ্জের পলিটিক্স এর কারণে আন্তর্জাতিক সম্পর্কগুলো নষ্ট হয়, বন্ধুত্ব নষ্ট হয় এবং যে অপচয় হয়, আর্থিক অপচয় হয়, তা আমেরিকার ইকোনমিকে আঘাত করে। আমেরিকার ইকোনমি কিন্তু এই মাঝে মাঝেই দোদুল্যমান অবস্থায় চলে যায়, যেখানে তাদের মূল যে কাজটা সেটা হচ্ছে তাদের সামরিক খাতের বাজেট থেকে প্লাস গোপন বাজেট, যা ডিপ স্টেটের বাজেট, সেই ডিপ স্টেটের বাজেটের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা খরচ করে রেজিম চেঞ্জ করে। এবং বিশ্বের এই আরব দেশগুলোর রেজিম চেঞ্জ, আফ্রিকার দেশগুলোর রেজিম চেঞ্জ, এশিয়ার দেশগুলোর রেজিম চেঞ্জ, এই প্রত্যেকটার সঙ্গে মার্কিন ডিপ স্টেটের একটা সম্পর্ক রয়েছে। পৃথিবীতে আর কোনো দেশ কিন্তু রেজিম চেঞ্জের রাজনীতি করে না, একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই করে। কিন্তু সেই জায়গাটা থেকে যখন তুলসী গ্যাবার্ড এবং পল কাপুর যোগ দেওয়ার পরে এটা সরে আসলো, এখন বাংলাদেশের উপরে, বাংলাদেশের এই ইউনূস সরকারের উপরে প্রচন্ড রকম চাপ, যা আমেরিকারও আছে, ইন্ডিয়ারও আছে। এবং এই সপ্তাহেই পুতিনের বোধহয় ভারত সফর একটা সূচি আছে, যেটা মিড ডিসেম্বরে ছিল, সেটা ফার্স্ট উইক অফ ডিসেম্বরে চলে এসেছে। এখানেও কিন্তু আরেকটি সিদ্ধান্ত হবে এবং আরো চাপ বাড়বে ইউনূস সরকারের উপরে। সুতরাং আমরা যদি বর্তমান সময়ের যা যা আন্তর্জাতিক এবং জাতীয় রাজনীতিতে ঘটছে, তা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ইনক্লুসিভ নির্বাচন অর্থাৎ আওয়ামী লীগকে ফেরানো, আরেকটা হচ্ছে ইউনূস সরকারের সর্বোচ্চ চেষ্টা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেয়া। কারণ এককভাবে আওয়ামী লীগ যদি এখনো বাংলাদেশে ইলেকশন করে, তাহলে আবার কিন্তু 2009-এর 6ই জানুয়ারির মতো ল্যান্ডস্লাইড ভিক্টরি আসবে। কিন্তু আপনি খেয়াল করছেন এই যে শেখ হাসিনাকে আনবো আনবো বলে যে আওয়াজটা তোলা হয়েছিল, স্বয়ং শেখ হাসিনা যখন বললেন পাঠান, বিমান পাঠান, আমি আসবো, তখন কিন্তু কোনো জবাব দেয় নাই। কিন্তু
আপনাকে একটা মানে মজার ঘটনা বলি, এগুলোর উত্তর তো তারা দিতে পারবে না। এই সরকার বিভিন্ন সময়ে জনগণের মানে দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য নতুন নতুন কার্ড খেলে। যেমন মাঝখানে জেডাই খান পান্না একটা কার্ড খেলে দিয়েছিল। এরপরে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য তারা চিঠি দিয়েছে, চিঠির জবাব দিচ্ছে না ভারত, এবং ফেসবুক সয়লাভ হয়ে যাচ্ছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে হলেও তারা শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসবে। এখানে পলিটিক্সের একটা অদ্ভুত দিক থাকে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা দেশের রাজনীতিতে যেই সরকার ক্ষমতায় থাকে তারা তাদের বিরোধী দলকে দুর্বল রাখার জন্য রাষ্ট্রীয় একটি গুহা রেখে দেয়, সমস্যার গহ্বর রেখে দেয়। সেই সমস্যার গহ্বরটাকে তখন তারা ঢাকনা খুলে দেয়, তখন জনগণ ওই আন্তর্জাতিক শত্রুর দিকে নজর চলে যায়। সেক্ষেত্রে বাংলাদেশের পলিটিক্সে আওয়ামী লীগ কিংবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দলগুলোর বাইরে অন্য যারাই ক্ষমতা দেখেছে তারা ভারতের সঙ্গে বিভিন্ন রকম এই সমস্যার গুহা রেখে দেয়, এবং যখনই জনগণ এই সরকারের উপরে ক্ষিপ্ত হয় তখনই আন্তর্জাতিক গুহাটা খেলে দেয়। যেমন জিয়া রহমানের সময় শুরু হয়েছিল তালপট্টি, যখনই কিছু একটা ঘটতো তখনই তালপট্টিতে 5 রাউন্ড গুলি করে দিত, বলতো বাংলাদেশ ভারতের সঙ্গে যুদ্ধ শুরু করেছে। এরপরে সবসময় কাঁটাতারের বেড়া একটা বিশাল সমস্যা। বাংলাদেশের চোরাকার বেরিরা গরু চুরি করতে ঢোকে, গরু চোরদেরকে বিএসএফ তাদের নিরাপত্তা বাহিনী যখন নাকি গুলি করে, তখন এটা বাংলাদেশে একটা ভারত বিদ্বেষী মানুষের ভেতরে একটা মনোভাব তারা তৈরি করার চেষ্টা করে। এভাবে বিভিন্ন রকম ইস্যু আনছে, এবং বর্তমান ইউনূস সরকারের ক্ষমতায় টিকে থাকার জন্য ভারত বিদ্বেষী একটা ন্যারেটিভ যে রাখতে হবে, সেটা কিন্তু প্রথম দিন যেদিন ইউনূস সরকার ক্ষমতা নিল এবং ভারত এই চুক্তি বাতিল মানে ট্রানজিট বাতিল করলো, তখন কিন্তু ডক্টর ইউনূস বলেছে আমাদের তো 7 সিস্টার আছে। আচ্ছা, চায়নাতে গিয়ে সে বলে আসলো যে বাংলাদেশ এই বঙ্গোপসাগরের সমুদ্র সীমা চায়না কেন ব্যবহার করবে না, এটা বাংলাদেশের নিয়ন্ত্রণে। অথচ বঙ্গোপসাগরের সমুদ্র সীমা শেখ হাসিনার সময়ে আন্তর্জাতিক আদালতে মামলা করে রায় নিয়ে বাংলাদেশের সমুদ্র সীমাকে বাড়ানো হয়েছে, কিন্তু তারপরেও বঙ্গোপসাগরের প্রায় পুরোটাই এবং ভারত মহাসাগরের পুরোটাই ইন্ডিয়া নিয়ন্ত্রণ করে। সেটার ক্ষুদ্র একটা অংশীদার বাংলাদেশ, কিন্তু ইউনূস ওইদিকে 7 সিস্টারের কথা বললো, এদিকে চায়নাকে সমুদ্র ব্যবহারের অনুমতি দিয়ে দিল। এই সমস্ত নাটক করে প্রলাপ বকে তারা শুধুমাত্র বাংলাদেশের জনগণকে বোকা বানাতে পারে, কিন্তু আক্ষরিক অর্থে তারা কোনো ধরনের কোনো কিছুই তারা করতে পারবে না। একটি সমস্যার জায়গা বাংলাদেশের মাটিতে বিদ্যমান, সেটি হচ্ছে এটি বাংলাদেশের মানুষের জন্য ভয়ঙ্কর, মুক্তিযুদ্ধের চেতনার জন্য হুমকি, বাঙালি সংস্কৃতির জন্য হুমকি, সেটি হচ্ছে উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর বাংলাদেশে অবস্থান। এবং শেখ হাসিনার সর্বোচ্চ সাফল্য আজ আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে যদি কোনো কিছুতে থাকে, সেটা হয়েছিল হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের মাটিকে উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীদের দাঁড়াতে দেয়নি। হোলি আর্টিজান থেকে শুরু হয়েছিল, সেটা তারা দমন করেছে, এবং বাংলাদেশের মাটিতে উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠী যখনই দাঁড়ানোর চেষ্টা করেছে তখনই করেছে। এবং এখানে একটি সূত্র আপনাকে বলি, যেটি হচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে তদন্তটা হয়েছিল, সে তদন্তে কারা কারা জড়িত সেটা বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে। কারণ বর্তমান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তদন্ত করেছেন, সেনাবাহিনীর পক্ষ থেকে অন্যান্য তদন্ত সংস্থাগুলো তদন্ত করেছে। এখানে যে সামরিক কর্মকর্তারা মারা গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, সেই সামরিক কর্মকর্তাদের ভেতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নাম ছিল লেফটেন্যান্ট কর্নেল গুলজার। এই গুলজারটা কে? গুলজার কিন্তু র্যাবের দায়িত্বে ছিলেন,
এবং বিএনপির সময়েই তো বাংলা ভাই এবং শেখ আব্দুর রহমানের উত্থান, হুজির উত্থান বাংলাদেশের মাটিতে বিএনপি জামাতের সময়, তাদের প্রশ্রয়ে। কারণ জামাত নেতা মতিউর রহমান নিজামী বলেছিল বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি, আর বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিল উই আর লুকিং ফর শত্রুস। অথচ দিনে দুপুরে রাজশাহীতে মেরে লাশ ঝুলিয়ে রাখছিল বাংলা ভাই। সেই বাংলা ভাই এবং শেখ আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছিল লেফটেন্যান্ট কর্নেল গুলজার, এবং সেটার প্রতিশোধ নেয়া, এবং শেখ হাসিনার সরকার মাত্র দায়িত্ব নিয়েছে, এবং দায়িত্ব নেওয়ার পরপরই সবাই জানে যে শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যার রায়, সাজাপ্রাপ্ত আসামিদের রায় কার্যকর করবে, আর যুদ্ধাপরাধীদের বিচার করবে এবং সাজা নিশ্চিত করবে। সুতরাং যে কোনো ভাবেই হোক না কেন, সামরিক বাহিনী যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং সামরিক বাহিনীর অফিসারদেরকে যদি মেরে ফেলা হয়, সামরিক বাহিনী বিদ্রোহ করবে এবং শেখ হাসিনা সরকার থাকতে পারবে না। সেটি ছিল তাদের মূল পরিকল্পনা। এবং ওখানে কর্নেল গুলজারের কিন্তু মরদেহ পাওয়া যায়নি। ডিএনএ টেস্ট করে তার শরীরের কিছু অংশ পাওয়া গিয়েছিল, বাকিটা হচ্ছে ওই যে পেছন দিক দিয়ে, বিডিআর এর পেছন দিক দিয়ে যে বসিলা খাল আছে, ওইখানে ভাসিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং জঙ্গি সংশ্লিষ্টতা এই বাংলাদেশের রাজনীতিতে একটি বড় রাজনৈতিক অংশ, যারা দীর্ঘদিন বাংলাদেশ স্বাধীন করেছে, শাসন করেছে, তাদের অন্যতম শক্তির উৎস হচ্ছে মৌলবাদী জঙ্গি গোষ্ঠী এবং পাকিস্তান এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। এবং এখন যেসব সেনা কর্মকর্তাদের এই ট্রাইব্যুনালে বিচার করা হচ্ছে, তারা কিন্তু বিভিন্ন জঙ্গি দমন অভিযানের সাথে জড়িত ছিল। তারা প্রত্যেকে জঙ্গি দমন অপরাধের সাথে জড়িত। এবং এই দেখেন, আন্দোলন চলাকালীন সময়ে নরসিংদীর জেলখানা থেকে 13 জন জঙ্গিকে তারা ছাড়িয়ে নিয়ে গেল, জেলখানা ভেঙে বের করে নিয়ে গেল, এবং তারা পরবর্তীতে সাক্ষাৎকার দিয়েছে। হোলি আর্টিজানের ঘটনায় যে সমস্ত তরুণরা জবাই করে, কুপিয়ে, গুলি করে 13 জন বিদেশি নাগরিককে মেরে ফেলল, সেই ঘটনাকে তারা বলা হচ্ছে কোমলমতি শিশুদেরকে জঙ্গি আখ্যা দিয়ে নাকি শেখ হাসিনার সরকার মেরে ফেলেছে। মানে কতটা ভয়ঙ্কর ভাবে তারা অবস্থান করে। এবং আপনাকে মাথায় রাখতে হবে যে 5 আগস্টের পর থেকে গত 17 মাসে সাজাপ্রাপ্ত রাজাকারকে ছাড়িয়ে নিয়ে ফুলের মালা পরিয়ে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, জঙ্গিদেরকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, জঙ্গিরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে। নিষিদ্ধ সংগঠন হুজির পাকিস্তানের নেতা গত কয়েকদিন আগে বাংলাদেশ সফর করেছে, এই 28, 29, 30 নভেম্বর বাংলাদেশ সফর করেছে, এবং সে থেকেছে হচ্ছে জামাতের চট্টগ্রামের সেই নেতার বাসায়, শাহজাহান, যে নাকি ঘোষণা দিয়ে বলে আগামী নির্বাচনে পুলিশ জামাত নেতাদের কথা শুনতে হবে, প্রশাসন জামাত নেতাদের কথা শুনতে হবে, কত বড় হুঙ্কার দেয়। তার বাসায় এসে থেকে গেছে সেই হুজি নেতা। এবং বাঙালির আমাদের এই বাংলাদেশের মাদ্রাসা ছাত্রদের একটি সমাবেশে ওই হুজি নেতার উপস্থিতিতে জামাত নেতারা স্লোগান দিচ্ছে পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের মাটিতে। এই সকল কিছুর ভেতর দিয়ে আমি এইটুকু জিনিস বুঝি, লড়াইটা সহজ হবে না। কারণ বাংলাদেশের রাজনীতিতে বা পৃথিবীর যে কোনো দেশে যারা গোপন রাজনীতি করে, তাদের সঙ্গে লড়াইটা কিন্তু শুধু প্রশাসন করে, কিন্তু যারা প্রকাশ্যে হুমকি দেয় বাংলাদেশের মাটিতে, রাজনৈতিক নেতা কর্মীরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে, বঙ্গবন্ধুকে প্রশ্নবিদ্ধ করে, বাংলাদেশ আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করে, মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যাকে প্রশ্নবিদ্ধ করে, ধর্ষিতাদের সংখ্যাকে প্রশ্নবিদ্ধ করে,
তারা যখন ঘোষণা দিয়ে তাদের পরিচয় প্রকাশ করে এবং তারা যা ঘটিয়েছে জুলাই আগস্টের আন্দোলনে কিংবা 71-এর মুক্তিযুদ্ধের সময় যা ঘটিয়েছে তা তারা স্বীকার করে এবং বলে যে এটা ভারতের বিরোধিতা করার জন্য তারা তখন পাকিস্তানকে সমর্থন করেছিল। এটি যখন তারা ঘোষণা দিয়ে করে তখন মনে রাখতে হবে যে এই লড়াইটা কিন্তু শুধু প্রশাসন এই লড়াইটা করতে পারবে না, অর্থাৎ সামরিক বাহিনী এই লড়াই করে এই লড়াইয়ে জিততে পারবে না। এই লড়াইয়ে জিততে হলে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যেভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল সেভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অন্য সকল রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক ঐক্যবদ্ধ শক্তি আরেকটা লড়াই করেই আবার বাংলাদেশটাকে জঙ্গি মুক্ত করতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশটাকে ফিরিয়ে আনতে হবে। আমরা শেষ করব। আকাম, আপনি শেষটা বলবেন হচ্ছে আপনি কি কোনো ইলেকশন দেখেন খুব তাড়াতাড়ি? আমি মানে আজকের কথা আপনি বলছেন, আমি 2024-এর 5 আগস্টের পর থেকে বলছিলাম যে 2027-এর আগে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। কারণ দেখেন, বিএনপি যখনই নির্বাচনের কথা বলে তখনই জামাত নির্বাচনের বিরোধিতা করে এবং বলে আগে বিচার। আচ্ছা, বিচার হলো, এবার বলতেছে গণভোট। গণভোট যা নাকি সংবিধানেই নাই, যেই গণভোটের প্রক্রিয়া বাতিল করা হয়েছে, সে গণভোট কিভাবে হবে? জামাতের নেতারা স্পষ্টভাবে বলছে গণভোট এবং পিআর পদ্ধতি। আচ্ছা, পিআর পদ্ধতি কোটা পদ্ধতি, কোটার বিরুদ্ধেই তো তোমরা আন্দোলন করলা, তাহলে আবার রাজনৈতিক কোটা কেন? ক্ষমতার ভেতরে ভাগাভাগির কোটা কেন? এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং নির্বাচন যাতে না হয় তার প্রক্রিয়া যাওয়া। আপনি দেখবেন যেই এনসিপির নেতারা, তরুণরা আন্দোলন করে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে সরালো, তাদের দাবির কারণে জুলাই সনদ ডিক্লেয়ার হলো, কিন্তু তারা সেখানে স্বাক্ষর করলো না। অর্থাৎ প্রত্যেকটা পদক্ষেপে, এই সরকারের প্রত্যেকটা পদক্ষেপে কখনো এনসিপি বিরুদ্ধে থাকছে, কখনো জামাত বিরোধী থাকছে। আবার যখন বিএনপি এই সরকারের বিরুদ্ধে থাকে তখন এনসিপি আর জামাত মিলে এবং ইসলামিস্টরা মিলে এই সরকারকে সমর্থন করে। তার মানে সবসময় একটি দ্বন্দ্ব তারা বিরাজমান রাখছে। এই দ্বন্দ্বটা বিরাজমান রাখার কারণটাই হচ্ছে কারণ নির্বাচন যাতে না হয়, এবং যদি নির্বাচন হয় তাহলে তো আওয়ামী লীগই ক্ষমতায় আসবে। সুতরাং নির্বাচন আসলে হবে না, এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তাছাড়া খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিএনপিও তাদের রাজনৈতিক কর্মসূচিগুলো কিন্তু বন্ধ রেখেছে। এখন ডিসেম্বরের ফার্স্ট উইকে তফসিল ঘোষণা হওয়ার কথা ছিল, আজকে সেকেন্ড উইক চলে গেছে, কিন্তু এখন সেকেন্ড উইক গেছে। সুতরাং ডিসেম্বর শুরু হয়ে গেছে, ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইক গেছে। সেকেন্ড উইক মানে বিজয় দিবসের কোনো প্যারেড তারা রাখছে না, কারণ সামরিক বাহিনী ওই প্যারেডটা করে। প্যারেড বাদ দেন, আগে বাংলাদেশের মিডিয়াতে ডিসেম্বর মাসে 1 তারিখ থেকে সিঙ্গেল কলাম একটা জায়গায় যে বিজয়ের মাস বলে থাকতো, এগুলো এখন নাই। লোগোটাই মার্চে থাকতো, কি লোগোগুলো এগুলো থাকবে না। তো আমাদের বিস্মিত হওয়ার কিছুই নাই, এই ঘটনাটাই ঘটবে। বরং আমরা যারা বলছিলাম যে জুলাই আগস্টের আন্দোলন, জামাতের আন্দোলন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতা থেকে সরানোর আন্দোলন, বাংলাদেশটাকে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধীদের হাতে তুলে দেওয়ার আন্দোলন, মুক্তিযুদ্ধকে পরাজিত করার আন্দোলন, তখন আমাদের কথা বিশ্বাস করেনি মানুষ, আমাদেরকে চেতনা ব্যবসায়ী বলেছে। আজকে এসে তারা বাংলাদেশে কেমন আছে, আজকে বাংলাদেশে তারা কেমন আছে সেটা নিশ্চয়ই বাংলাদেশের জনগণ খুব ভালো বুঝতে পারছে। সংস্কৃতি চর্চা নিষিদ্ধ হয়েছে, প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ বন্ধ করা হয়েছে,
পৃথিবীর বাংলাদেশের যে ভারতের উপর আক্রমণ চলছে। একদমই মানে যারা মনে করে যে তারা স্বাধীন হয়েছে একবার 47 আর একবার 2024, তাদের কাছ থেকে তো আমরা বাংলাদেশের পক্ষে কোনো কিছু আশা করি। আমরা শেষ করবো আকাম আমাদের প্রতিষ্ঠা অনুষ্ঠানে। আমি অনুরোধ করে আপনি আবৃত্তি শিল্পী একটা কবিতা শুনি, আপনার একটা কবিতা শুনে আমরা শেষ করব। এটা বিজয়ের মাস। বিজয়ের মাসে আমি একটি কবিতা করার চেষ্টা করি। কবিতাটা আছে নিশ্চয়ই আমার কাছে। মুক্তিযুদ্ধের সময়ে একটা কবিতা আমার খুব প্রিয় একটা কবিতা, যেটা মুক্তিযুদ্ধের সময়ই লেখা হয়েছিল, কবি মোহাম্মদ আনোয়ারের লেখা কবিতাটা। আচ্ছা, 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 7ই মার্চের ঘোষণা নিয়ে যে ঐতিহাসিক কবিতা কবি নির্মলেন্দু গুণের, স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো, সেটাই বরং করি। একটি কবিতা পড়া হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ঘনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি? এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল, দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য সে কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? 100 বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোধে তাহার বজ্র কণ্ঠ বাণী। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। আজকের বিজয়ের মাসে শুধু এইটুকুই বলতে চাই, যারা আমাদের কাছ থেকে